বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার, বড় আকারে বিনিয়োগে প্রস্তুত সরকার। মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। রিক্টার স্কেলে মাত্রা 5.1, উৎপত্তিস্থল মিয়ানমার। নির্বাচনী আকাঙ্ক্ষা বিতর্কিত করলে অধিকার হারাবে জনগণ, বললেন ফখরুল। নিরপেক্ষ সরকার গঠনের সমালোচনা নাহিদের। এবং কারামুক্ত হলেন বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। অশ্রুসিক্ত চোখে বরণ করে নিল স্বজনরা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে দ্য টেস্ট অফ ক্লাইমেট অ্যান্ড নেচার শীর্ষক আলোচনায় বক্তব্য দেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এদিন বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ প্রক্রিয়া সহজ করেছে এবং উন্নত বিনিয়োগ পরিবেশ আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে প্রস্তুত। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে একথা বলেন। দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 1:26 দিকে তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে সবকিছু। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলক্যানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির 112 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে 106 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশের শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে 2 থেকে 3 সেকেন্ড কাঁপুনি অনুভব করেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 69-এর গণ অভ্যুত্থান এবং জুলাই আগস্টের অভ্যুত্থান যাতে বৃথা না যায় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানের অন্য বক্তারা। শাহিন আলমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 69-এর গণ অভ্যুত্থানের ছাত্রনেতা আসাদের 56তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে, অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে যাওয়া উচিত। বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতা সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, গণ অভ্যুত্থানে আসাদ থেকে আবু সাইদ সহ শহীদ সবার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা প্রত্যেকের নাগরিক দায়িত্ব। জাতীয় রাজনীতির সাথে একটি সংলাপের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তারা সসম্মানে তারা ফিরে যাবেন এবং জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দিবেন। কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে
এই রাষ্ট্র পরিচালনা এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীজনেরা আছেন তাদের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি না হয়। প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। আমলাতন্ত্র থেকে শিক্ষাঙ্গনে সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে জানিয়ে এ বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, ১/১১ এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। তিনি আরও বলেন, ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার গঠন করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। জাতীয় সরকারের বিষয়ে নাহিদ বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি। প্রায় ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল জানান, ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামির নাম প্রকাশ করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনায় ৫৭ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করা হয়। হত্যা মামলায় খালাস কিংবা সাজা ভোগ শেষ হলেও বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে ছিল। হস্তান্তর জটিলতায় প্রায় ২ বছর যাবৎ শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে ২ ভারতীয় নাগরিকের মরদেহ। মরদেহ দুটির পেছনে প্রতিনিয়ত ফ্রিজ মর্চুয়ারি ভাড়া গুনছেন কারাগার কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে লাশগুলো পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় হাইকমিশনে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিম। অনুপ্রবেশের দায়ে গেল ২০২২ সালের ১৮ মে ভারতের নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পর শরীয়তপুর জেলা কারাগারে পাঠায় পুলিশ। ২০২৩ সালে ৫ মাসের ব্যবধানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এরপর থেকে মরদেহ দুটি হাসপাতালের হিমাগারে রয়েছে। হাসপাতালের নথি অনুযায়ী মরদেহ দুটির পেছনে সরকারের হিমাগারের ব্যয় এসেছে ২৪ লাখ টাকা, যার মধ্যে কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেছে ৯,৭০,০০০ টাকা। এছাড়াও মরদেহ দুটির ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে পাহারায় থাকছেন দুটি কারারক্ষী আর হাসপাতালের এক ডোম। এটা নেও না, কিছু করে না, আমরা এটা নিয়ে বিপদে আছি। ২ ভারতীয় নাগরিকের লাশের কারণে আমাদের এখানে লাশ হিমাগার করার
আসন সংখ্যা কম থাকে আমাদের শরীয়তপুর জেলা লাশও এখানে হিমাগার করা যাচ্ছে না। জেলা হাসপাতালের 4টি মরদেহ রাখার ফ্রিজের মধ্যে 2টি দখলে নিয়েছে ভারতীয় নাগরিকদের মরদেহ। দীর্ঘদিন ধরে মরদেহ দুটি পড়ে থাকায় অন্যান্য মরদেহ রাখতে অসুবিধা হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও অস্বস্তিতে রয়েছেন কারা কর্তৃপক্ষ। রাজনৈতিক কারণে হয়তো লাশগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এই পর্যন্ত। এখন আমাদের একটা আবেদন হচ্ছে যে যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে, এখান থেকে যদি হস্তান্তর করে তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই দুটো লাশ হস্তান্তরের বিষয়ে কী করণীয় সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবৈধ অনুপ্রবেশের দায়ে গত 2 বছরে শরীয়তপুরে আটকা রয়েছে 22 ভারতীয় নাগরিক। এদের মধ্যে 2 জন মারা গেলেও বর্তমানে জেলা কারাগারে বন্দী রয়েছেন 4 নারী সহ 20 জন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হব খালিদ হোসেনের সঙ্গে গাইবান্ধা থেকে। গেল বছরগুলোর তুলনায় এবছর গাইবান্ধা শীতের প্রাদুর্ভাব তুলনামূলক কম থাকলেও গেল কদিন ধরে বেশ শীত অনুভব হচ্ছে এই জেলায়। কদিন থেকে সারাদিনে সূর্যের দেখা মিলছে না এখানে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, সাথে বইছিল উত্তরের হিমেল হাওয়া। ফলে এই কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজন না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এমতো অবস্থায় বেশি বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষেরা। তারা বলছেন এই শীতে সরকারি বেসরকারি ও ব্যক্তিগতভাবে শীতবস্ত্র দিলেও কেউ খাদ্যদ্রব্য দেয় না। ফলে বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে শীতের মধ্যেই তাদেরকে কাজে বের হতে হচ্ছে। তাদের দাবি শীতবস্ত্রের পাশাপাশি খাদ্যদ্রব্য দেওয়া হোক। অন্যদিকে অতিরিক্ত কুয়াশা থাকায় দিনের বেলায় অনেক বেলা পর্যন্ত সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে জেলায়। এছাড়াও জেলা উপজেলায় শহর ও বাজারগুলোতে লোকজনের সমাগম অনেকটাই কমে গেছে। ফলে আয় উপার্জন সব ক্ষেত্রেই টান পড়ে গেছে। বিশেষত কনকনে শীতে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদী বেষ্টিত এ জেলায় 165 চরে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এছাড়াও বরাবরের মতো শীতের প্রভাব বাড়ায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। বিশেষত শিশুদের কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছে বেশি। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ। আগামী সংসদ নির্বাচনে ঢাকা 2 আসন থেকে ইরফান ইবনে আমার নির্বাচিত হলে কেরানীগঞ্জকে একটি স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি বিগত বিএনপি সরকারের শাসনামলে কেরানীগঞ্জ রাস্তাঘাট এবং অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আবারও বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। খুলনায় একের পর এক গড়ে উঠেছে ইটভাটা, যার অধিকাংশেরই নেই অনুমোদন। ভাটার কালো ধোঁয়ায় চারিদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এ জেলায় 135টি ইটভাটার মধ্যে অধিকাংশই লাইসেন্সবিহীন। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন বাবুল আক্তার। খুলনার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রা, দাকব, পাইকগাছা সহ 9 উপজেলায় 135টি ইটভাটা রয়েছে। এর মধ্যে রূপসায় 63, ডুমুরিয়ায় 20, তেরখদায় 9, ফুলতলায় 8, দিঘলিয়ায় 6 ও বটিয়াঘাটায় আছে 5টি ইটভাটা, যার অধিকাংশরই নেই লাইসেন্স। খুলনা জেলায় মোট 135টি ইটভাটা আছে, এটার অধিকাংশই লাইসেন্স নেই। আর যেগুলো লাইসেন্স নেই সেগুলোর বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব।
প্রতিদিন ইটভাটার জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে পিট কয়লা, টায়ার ও পরিত্যক্ত প্লাস্টিক। এসব জ্বালানির বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যের ফলে দূষিত হচ্ছে পরিবেশ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষি ও ফসলি জমিসহ জনস্বাস্থ্য। কালিযুক্ত ধোঁয়াটা সব ফসলের উপরে কালো হয়ে যায়, সবজি নষ্ট হয়ে যায় একেবারে এই ভাটার কালো ধোঁয়ার কারণে। পরিবেশ দূষিত করতেছে, নারকেল গাছে নারকেল হচ্ছে না, সুপুরি গাছে সুপুরি হচ্ছে না। বারান্দার ভিতর যে ওই ধোঁয়াটা গেলি আমাদের পেটের ভিতরও গ্যাস গেছে, যেই আমাদের বমি আসে, ভাত খেতে পারিনি অনেক সময়। ছেলে মেয়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, অনেক কিছু ক্ষতি হচ্ছে এই ভাড়ায় ধোঁয়ায়। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছেন, খুলনায় মাত্র ৬টি ইটভাটার ছাড়পত্র রয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ৫ থেকে ৬টা ছাড়পত্র নবায়ন করতে পারছি, আর কিছু ছাড়পত্র প্রসেসিং আছে। জেলা প্রশাসন সহায়তায় আমরা এই অভিযান অব্যাহত রাখছি। অবৈধভাবে ইটভাটা স্থাপন করলে ১ বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে, কিন্তু আমলে না নিয়ে প্রকাশ্যে চলছে অবৈধ ইটভাটা। দ্রুত এসব ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, একটি পক্ষ স্বার্থ হাসিলে ভুল তথ্য দিয়ে তিনি সহ তার সহকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি পৌঁছাতে আরো 2 ঘন্টা মতো লাগবে, মনে হয় 2-2.5 ঘন্টা লাগবে। তথ্য বিভ্রাটে হয়রানি নতুন কিছু নয়, এমনই এক ষড়যন্ত্রের শিকার দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। শুধু তিনিই নন, ষড়যন্ত্রের শিকার দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান চৌধুরী এবং নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াস রনি। তাদের দাবি, এশিয়ান টেলিভিশনে প্রচারিত অনুসন্ধানমূলক অনুষ্ঠানে অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে মিথ্যাচার করেছে একটি কুচক্রী মহল। এতে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলেও জানান ভুক্তভোগীরা। অবশ্য এলাকায় তাকে প্রতারক এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপপ্রচার রোধে গণমাধ্যমকে আরও সতর্কতার সাথে সংবাদ পরিবেশনের পরামর্শ ভুক্তভোগীদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার চান্দিনার এদবারপুর ইউনিয়নের হাওড়াতুলি গ্রামে রান্না করা লাকড়ি দিয়ে নিয়ে বিরোধে জড়িয়ে নীলুফা বেগম নামে এক নারীকে কুপিয়ে আহত করে তোফায়েল খান মনির এবং আব্দুল জব্বার ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। এমন অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী নীলুফা বেগম। বুধবার ভুক্তভোগী নীলুফা বেগমের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে আহত নীলুফা বেগমকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। তবে অভিযুক্ত তোফায়েল আহমেদ মনির এবং তার পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা জানায় বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে কুমিল্লা চান্দিনা থানার কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলছে। নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে 2 পক্ষের লোকজন জমি নিয়ে বিরোধে ট্যাটা যুদ্ধ এবং ককটেল বিস্ফোরণে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ এবং স্থানীয়রা জানান, গত বছর কেনা একটি জমি নিয়ে 2 পক্ষের মধ্যে বিরোধ চলছিল। জমিটি নজির মিয়া নামের এক ব্যক্তি একই এলাকার মনু মিয়ার কাছ থেকে কিনেছিলেন। একই জমি অন্য আরেকজনের কাছে বিক্রির চেষ্টা চলছিল। এ নিয়ে 2 পক্ষের মধ্যে বিরোধ তৈরি হলে তা মীমাংসার চেষ্টা সফল হয়নি। উল্টো 2 পক্ষ কয়েক দফা মারামারিতে জড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় 2 পক্ষের মামলা হলেও এ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। জোরপূর্বক জমি দখল, অর্থ আত্মসাৎ ও সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইশারত এবং বাতেনের নেতৃত্বে বেশ কয়েকজন লোক দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের বাড়িঘরে হামলা, জমি দখল, অর্থ আত্মসাৎ করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে হামলা এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করে তারা। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান ভুক্তভোগীরা।
টাঙ্গাইলের বদরগঞ্জের বৈরামপুর মাঠে নিজেদের বাঁচাতে আওয়ামী লীগের নেতারা জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টের ব্যানারে বিএনপির নেতাদের অতিথি বানিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারী উপজেলার কালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কৃষক লীগের মতিন, মঞ্জুল মিয়া, বাবুল ও জিয়ারুল সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা জানান, স্বৈরাচারী সরকার পালালেও কিছু দোসর রেখে গেছে জুলাই বিপ্লবের সংগ্রামকে ছত্রভঙ্গ করার জন্য। তারই ধারাবাহিকতায় জিয়া ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করে ফ্যাসিস্ট সরকারের দোসররা। এখানে যেহেতু তারা বিএনপির অঙ্গ সংগঠনে এখানে কেউ নাই, আমি মনে করব এখানে আওয়ামী লীগ এখনো তারা গোপনভাবে হোক, ষড়যন্ত্র করে হোক, আমাদের দলের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা এই কালুপাড়া ইউনিয়নের খেলার মাঠকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা বড় ধরনের গন্ডগোল সৃষ্টি করার জন্য, সক্রিয়ভাবে ভূমিকা রাখার জন্য এই খেলাকে কেন্দ্র করে এরা। গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সর্দার টিপু। চণ্ডীপুর, কাঞ্জিবাড়ি, কাপাসিয়া, শ্রীপুর সহ উপজেলার 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভার দরিদ্র ভূমিহীন চরাঞ্চলের 10,000 অসহায় গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। তীব্র শীত থেকে বাঁচাতে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই সমাজসেবক। এছাড়া উপজেলার মানুষের সেবায় আরও পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান তিনি। জনগণের মাধ্যমে আমি সব সময় আসি, শুধু এই কম্বল না, আপনার আমার একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, রংপুর আপনার রোগী নিয়ে যাচ্ছে, লাশ পরিবহন আবার ফ্রি, ওখানে আবার মনে করেন পোড়াবাড়ি যেগুলি হয় ওখানে আমাদের অনুদান আছে। তারপর শিক্ষা, যারা অনার্স বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা যারা অনার্স পড়ে গরিব ঘরের ছেলে পেলে তাদেরকে আমি বৃত্তি দেই। হ্যাঁ, হযরত মাওলানা সৈয়দ আহমেদ উল্লাহ মাইজ ভান্ডারীর 119তম ওরস যথাযথ ধর্মীয় মর্যাদায় ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঐতিহ্যবাহী ওরসের আনুষ্ঠানিকতা শুরু হলেও এ উপলক্ষে মাইজ ভান্ডার দরবার শরীফে গত কয়েকদিন থেকে দেশি বিদেশি ভক্ত ও আশিকানরা জড়ো হতে শুরু করে। এবার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে বিপুল সংখ্যক ভক্ত ওরসে যোগ দিয়েছেন। সকালের পর রওজা শরীফ গোসল এবং গিলাফ চড়ানোর মাধ্যমে শুরু হয় ওরস শরীফের আনুষ্ঠানিকতা। আর নানা আয়োজনের মধ্যে ওরস চলবে আরও 2 দিন। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে বাণিজ্যিক গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস পিএলসি বাজারে আনলো 1 টনের পাওয়ার পিকআপ লিও। বিকেলে রাজধানী শুটিং ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর ঘোষণা দেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। তিনি বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে অধিক জ্বালানি সাশ্রয়ী দুর্দান্ত মাইলেজ দেবে পিকআপ লিও। সেই সঙ্গে আছে 5 বছরের 4 লাখ কিলোমিটার চলাচলের নিশ্চয়তা। গাড়িটি 1000 কেজির উপরে মালামাল নিয়ে চলতে সক্ষম বলেও জানান তিনি। বাজার পরিস্থিতির আজকের খবর জানতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। নিত্যপণ্যের আজকের দাম কেমন দেখছেন আমাদের জানাবেন।
অরণ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখানে যে বুড়িচং রয়েছে, সেই বুড়িচংয়ের এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে নিমসার বৃহত্তর কাঁচা বাজার রয়েছে, সেই নিমসার বৃহত্তর কাঁচা বাজার হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম দ্বিতীয় একটি কাঁচা বাজার। সেই কাঁচা বাজারে কিন্তু আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানগুলো, বিভিন্ন যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালগুলো সম্পর্কে কিন্তু আসলে ঘুরেছি এবং পরিদর্শন করেছি। যদি একটু বলে দিতে চাই, আজকের দিনে এই কুমিল্লার বৃহত্তর যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের মধ্যে এখানে আলু কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা করে। এখানে যে টমেটো, সেই টমেটো কিন্তু এখানে 17 থেকে 18 টাকার মধ্যে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। কালি কুমড়া যে কুমড়াগুলো রয়েছে 30 থেকে 35 টাকা। এবং এখানে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ কিন্তু এখানে দেশি যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা এখানে 40 থেকে 42 টাকা। এবং যে পাকিস্তানি যে পেঁয়াজগুলো রয়েছে বা ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও কিন্তু কম। তবে এখানে যদি একটু বলে দিতে চাই, এখানে অসংখ্য আড়ত রয়েছে, কয়েকশো আড়ত কিন্তু রয়েছে। সেই আড়তের মধ্যে এই শুধু যে কুমিল্লার যে কাঁচামালগুলো রয়েছে সেইগুলো শুধু কিন্তু তা নয়, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এই কাঁচামালগুলো এখানে আসে। আর এখান থেকে যেই সমস্ত কাঁচামালগুলো বিভিন্ন প্রান্তে যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই সব প্রান্তেগুলো কিন্তু আসলে এই আজকের রেটটা কিন্তু যদি একটু বলে দিতে চাই আপনাদেরকে আবারও, সকল মালামালের দাম কিন্তু আসলে আজকের দিনে কিন্তু অনেকটাই কিন্তু কম। তবে আমরা এখানে অনেক আড়তদের সাথে কথা বলেছি, অনেক আড়তদারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই শীতকালের মৌসুমে এখন কিন্তু সকল ধরনের কাঁচামাল কিন্তু আসলে বাজারে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তের মধ্যে যেই কাঁচামালের যে মূল্য, সেই কাঁচামালের যে বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু দাম কিন্তু সীমিতের মধ্যে রয়েছে। এবং এই শীতকালের কারণে কিন্তু দেখা গেছে যে সকল কাঁচামালে কিন্তু এই মুহূর্তে মানে পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আমরা দেখেছি যে এখানে যে ক্ষীরা সহ অন্য যে মালামালগুলো রয়েছে, সেই মালামালগুলো কিন্তু আসলে অন্য কয়েকদিন আগে থেকেও কিন্তু প্রতিদিন যত শীত আসলে বাড়ছে ততই কিন্তু আসলে যে কাঁচামালের মানে দামটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। যদি একটু বলে দিতে চাই আপনাদের, হ্যাঁ আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই কাঁচামাল। ধন্যবাদ আশিক আপনাকে। দর্শক, কুমিল্লার বুড়িচং থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আশিকের সঙ্গে। এবার চলে যাব খেলার খবরে। টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক 19 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মহিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি 309 পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা পর্বে ছিল গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন, সঙ্গীত, নাচ, আবৃত্তি, গজল এবং কোরআন তিলাওয়াত। খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার, বড় আকারে বিনিয়োগে প্রস্তুত সরকার। মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান, রিক্টার স্কেলে মাত্রা 5.1, উৎপত্তিস্থল মিয়ানমার। নির্বাচনী আকাঙ্ক্ষা বিতর্কিত করলে অধিকার হারাবে জনগণ, বললেন ফখরুল। নিরপেক্ষ সরকার গঠনের সমালোচনা নাহিদের। এবং কারামুক্ত হলেন বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা, অশ্রুসিক্ত চোখে বরণ করে নিল স্বজনরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।